নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমার টিচার শ্রদ্ধেয় প্রফেসর দেবাশিস রান্নাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এইরকম একটি প্রোগ্রামে বলার সুযোগ করে দিয়েছেন, এবং বিডি ফিজিশিয়ানদের যারা যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন, যারা শুনছেন, যারা ফেসবুকে শুনছেন, সকলকেই অনেক ধন্যবাদ জানাই এরকম একটি গুরুত্বপূর্ণ টপিকে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তো ইমিউনোলজি ভীষণই একটি জটিল টপিক, তো আমি চেষ্টা করছি বাংলাতে যতটা সম্ভব বলার, যাতে কিছুটা পরিমাণে সরল করা যায়। তো আমি আজকে টি সেল আর এনকে সেল নিয়ে বলবো। তো স্যার অলরেডি অনেকটা বিষয় নিয়ে বলেছেন, যাতে আপনাদের একটি প্রাথমিক আইডিয়া হয়ে গেছে। তো আমি মূলত এই জিনিসগুলো নিয়েই বলবো, যে টি সেল রিসেপ্টর সিগন্যালিং, ডেভেলপমেন্ট, পোস্ট স্টিমুলেশন, ফাংশন অফ CD8 and CD4 T cells, NK cell and NK T cells and gamma delta T cell। তো প্রথমেই আমরা আলোচনা করব যে টি সেল রিসেপ্টর কমপ্লেক্স নিয়ে। তো আপনারা শুনলেন এতক্ষণ যে আলফা বিটা টি সেলস হয়, আবার গামা ডেল্টা টি সেলস হয়। তো মেইন যে টি সেল রিসেপ্টর, এর দুটো চেন থাকে, আলফা চেন অ্যান্ড বিটা চেন, বা গামা চেন অ্যান্ড ডেল্টা চেন। তো যে সেলগুলিতে যে রিসেপ্টর থাকে সেই অনুযায়ী সেলের নামকরণ করা হয় আলফা বিটা বা গামা ডেল্টা। তো আমাদের ফিটাল লাইফে মেনলি গামা ডেল্টা টি সেলস থাকে, যাতে গামা অ্যান্ড ডেল্টা চেন থাকে, আর বড়দের অ্যাডাল্ট লাইফে আলফা অ্যান্ড বিটা চেন থাকে। তো এই যে আলফা বিটা চেন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি একটি ডাইসালফাইড লিংকের মাধ্যমে যুক্ত থাকে। কিন্তু এই যে আলফা এবং বিটা চেন টি সেল রিসেপ্টরে এর যে ইন্ট্রাসেলুলার পোর্শন, মানে কোষের মধ্যে যে অংশটি, সেটি খুবই ছোট থাকে। তো অ্যান্টিজেন যদি এই টি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তো তাহলে ফার্দার ইন্ট্রাসেলুলার সিগন্যাল যেতে পারে না। তো সেই জন্য এই রিসেপ্টরের সঙ্গে আরো কিছু কিছু মলিকিউলস অ্যাটাচ থাকে, যেগুলিকে বলা হয় CD3। তো এইগুলি দেখছেন, এইগুলি হচ্ছে CD3 মলিকিউল, এবং একসঙ্গে এই টি সেল রিসেপ্টর এবং CD3 মলিকিউলকে বলা হয় টি সেল রিসেপ্টর কমপ্লেক্স। তো এতে আমরা সাবসিকুয়েন্টলি দেখব যে অ্যান্টিজেন যদি টি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তো ফার্দার যে সিগন্যাল ট্রান্সডাকশন এই CD3 মাধ্যমে হয়। এছাড়া আরো দুটি মলিকিউল থাকে, CD4 এবং CD8। আপনারা অনেকেই যারা এইচআইভি পেশেন্টদের ট্রিট করেন, CD4 টি সেলসের কথা শুনে থাকবেন। তো এই CD4 CD8 কিছুই না, এই আরো দুটি মলিকিউল, যেগুলিকে কো রিসেপ্টর বলা হয়, কো রিসেপ্টর টু দা টি সেল রিসেপ্টর। এইগুলি যখন অ্যান্টিজেন এবং টি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তখন এই বাইন্ডিংটা আরো অনেক বেশি স্ট্রং হয়। তো এইটা আমরা দেখছি যে টি সেল সিগন্যালিং কিভাবে হয়। তো আপনারা শুনেছেন যে যদি সমস্ত আমাদের যে নিউক্লিয়েটেড সেলস, সেগুলি MHC ক্লাস 1 পেপটাইড কে এক্সপ্রেস করে, এবং বিভিন্ন ভাইরাল ইনফেকশন যখন হয়, তো ভাইরাল অ্যান্টিজেন MHC ক্লাস 1 পেপটাইডের সঙ্গে টি সেল রিসেপ্টরের কাছে প্রেজেন্টেড হয়। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যদি অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, সেগুলি প্রেজেন্ট করে সেগুলি MHC ক্লাস 2 এর মাধ্যমে। তো টি সেল রিসেপ্টরের সঙ্গে আইদার MHC ক্লাস 1 বা MHC ক্লাস 2 এর মাধ্যমে অ্যান্টিজেন টি সেলের সঙ্গে বাইন্ড করে, এবং ফার্দার ইন্ট্রাসেলুলার সিগন্যালিং এই CD3 এর মাধ্যমে হয়, এবং আইদার সাইটোটক্সিক টি সেল অর CD8 টি সেল অ্যাক্টিভেশন, অথবা CD4 টি সেল অথবা টি হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয়। তো এবার আমরা আসবো ডেভেলপমেন্ট অফ টি সেল দেম। তো প্রাথমিক ফিটাল লাইফে থাকে হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল, সেখান থেকে আসে হচ্ছে কমন মাইলয়েড স্টেম সেল, যেখান থেকে বিভিন্ন আরবিসি ডাব্লিউ এবং গ্র্যান্ডোসাইট, নিউট্রোফিল, এই লিনিয়েজ সেলস আসে। আর কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে আইদার বি সেল অথবা টি সেল আসে। আমরা মূলত আলোচনা করব টি সেল নিয়ে। তো কমন লিম্ফয়েড, যে আপনারা দেখছেন যে এই যে কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে আসে প্রি টি সেল। তো প্রি টি সেল লেভেলে এই সেলগুলি এসে চলে আসে হচ্ছে থাইমাসে, তখন এগুলিকে বলা হয় থাইমো। এই যে এনকে বা টি সেল প্রিকারসার, তারপরে এগুলি হচ্ছে DN1 মানে ডাবল নেগেটিভ 1, ডাবল নেগেটিভ 2, ডাবল নেগেটিভ 3, এই স্টেজে আসে। তারপর তো এই ডাবল নেগেটিভ বা ডাবল পজিটিভ মানে কি? মানে হচ্ছে যে CD4 এবং CD8 এই মলিকিউলগুলি নেই, বা দুটোই আছে, এবং সিঙ্গেল SP মানে সিঙ্গেল পজিটিভ মানে যে কোনো একটা আছে। তো এই ডাবল নেগেটিভ 3 স্টেজে এই পাথওয়েটা আইদার আলফা বিটা টি সেল পাথওয়ে অথবা গামা ডেল্টা টি সেল পাথওয়েতে ভাগ হয়ে যায়। তারপর যখন আসে ডাবল পজিটিভ সেল, তখন ডাবল পজিটিভ আইদার
সিঙ্গেল পজিটিভ CD8 অথবা CD8 টি সেলস এর দিকে চলে যায়, অথবা NK টি সেলের পাথওয়েতে ভাগ হয়। তো এই ডাবল নেগেটিভ 1, ডাবল নেগেটিভ 2, 3 আর ডাবল নেগেটিভ 4 স্টেজে টি সেল রিসেপ্টর পুরোপুরি এক্সপ্রেসড হয় না, এটি প্রি টি সেল রিসেপ্টর বলে, যেখানে বিভিন্ন ধরনের টি সেল রিসেপ্টর রিকম্বিনেশন হয়। তো ডাবল পজিটিভ স্টেজে ম্যাচিওর টি সেল রিসেপ্টর এক্সপ্রেসড হয় টি সেল রিসেপ্টরে, তারপর ডাবল পজিটিভ স্টেজ থেকে পজিটিভ বা নেগেটিভ সিলেকশন হয়, যেগুলো আমি বলছি। তো এইখানে এনকে টি সেল প্রিকারসর থাইমাসের মধ্যে দিয়ে ঢোকে, এগুলি মূলত কর্টেক্স এর মধ্যে দিয়ে ঢোকে, এবং এই যে এই সবুজ সেলস গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে থাইমোসাইট বা হচ্ছে ডাবল নেগেটিভ বা ডাবল পজিটিভ সেলস। তো এই সেলস গুলি কর্টেক্সে বা মেডালাতে বিভিন্ন থাইমিক এপিথেলিয়াল সেলস এর সংস্পর্শে আসে, এবং এই থাইমিক এপিথেলিয়াল সেলস এর সংস্পর্শে এসে এগুলিতে বিভিন্ন রকম চেঞ্জ হয়, আইদার পজিটিভ সিলেকশন অর নেগেটিভ সিলেকশন হয়। তো এই স্লাইডটি খুবই ছোট, কিন্তু আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো পজিটিভ সিলেকশন কি? তো যখন এই থাইমাসে থাইমোসাইট গুলি থাকে, এগুলি সেলফ এমএইচসি বা MHC1 এবং সেলফ অ্যান্টিজেন এর সঙ্গে এক্সপোজড হয়। তো যে কোনো ইনফেকশনের জন্য জরুরি যে সেলফ পেপটাইডকে, সেলফ MHC কে রেকগনাইজ করতে পারার জন্য, কারণ সেলফ MHC কে যদি টি লিম্ফোসাইট রেকগনাইজ না করতে পারে, তাহলে তার সঙ্গে যে অ্যান্টিজেনিক পেপটাইড আছে তাকেও রেকগনাইজ করতে পারবে না। তো প্রথমত যে লিম্ফোসাইট ডেভেলপিং থাইমোসাইট গুলি সেলফ MHC কে রেকগনাইজ না করতে পারে, সেগুলি ডেথ হয়ে যায় বাই অ্যাপোপ্টোসিস। বাকি সেলগুলি ফার্দার ডেভেলপমেন্ট হয়, যেটিকে বলা হয় হচ্ছে পজিটিভ সিলেকশন। মানে এই পজিটিভ সিলেকশন যে থাইমোসাইট গুলির হয়, সেগুলি সেলফ MHC কে রেকগনাইজ করতে পারে। তো তারপরে এই পজিটিভ সিলেকশন হওয়া থাইমোসাইট গুলি চলে যায় হচ্ছে থাইমাসের মেডালাতে, সেইখানে থাইমিক কর্টিক্যাল এপিথেলিয়াল সেলস এর সংস্পর্শে আসে। তো থাইমিক কর্টিক্যাল এপিথেলিয়াল সেল বিভিন্ন ধরনের সেলফ পেপটাইড এই সেলস গুলিকে প্রেজেন্ট করে। তো এই যে থাইমোসাইট, এরা যদি সেলফ পেপটাইড কে খুব স্ট্রংলি রেকগনাইজ করতে চেষ্টা করে, তাহলে হয়ে যাবে, তো সেইটাকে বডি অ্যালাউ করতে পারে না। তো তার ফলে হয় কি, যে যে সমস্ত থাইমোসাইট সেলফ পেপটাইড কে খুব স্ট্রংলি রেকগনাইজ করে, সেই থাইমোসাইট গুলি আবার অ্যাপোপ্টোসিস হয়ে নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। এছাড়া এটা শুধু থাইমাসের অ্যান্টিজেনের জন্য নয়, অন্যান্য বডিতে অন্যান্য টিস্যুতে যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেন গুলিকেও যদি টি লিম্ফোসাইট রেকগনাইজ করতে শুরু করে, তাহলে অটো ইমিউনিটি হয়ে যাবে। তো সেই জন্য এখানে মেডালারি থাইমিক এপিথেলিয়াল সেলস এর মধ্যে শরীরের অন্য জায়গায় অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনকে থাইমিক টিস্যুতে প্রডিউস করে, এবং এই যে ডেভেলপিং থাইমোসাইট সেগুলিকে রেকগনাইজ করে নিতে পারে। তো মানে থাইমিক অ্যান্টিজেনের মতোই সেগুলি যদি স্ট্রংলি রেকগনাইজ করে, তাহলে সেই সেলের নেগেটিভ সিলেকশন হয়ে যায়, এবং যেগুলি মিডিয়াম বা লো অ্যাফিনিটি সিলেকশন করে, সেগুলি নেভ টি সেলস হয়ে বাইরে বেরিয়ে আসে, সার্কুলেশনে বেরিয়ে আসে, এবং পরবর্তীকালে অ্যান্টিজেনের সঙ্গে রেকগনাইজ করে। তো এবার আমরা আসবো যে টি সেল সিগন্যালিং কিভাবে হয়। তো আপনারা এতক্ষণ দেখেছেন যে যে অ্যান্টিজেন এগুলি আইদার MHC ক্লাস 1 বা MHC ক্লাস 2 এর সঙ্গে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলি টি সেলকে প্রেজেন্ট করে। তো টি সেল সিগন্যালিং হচ্ছে আমি এতক্ষণ অবধি যেটি ডিসকাস করলাম। তো এর সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আরেকটি সেকেন্ড সিগন্যাল লাগে, যেটিকে বলা হয় কো স্টিমুলেশন। এই কো স্টিমুলেশন কিছুটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কিছু মলিকিউল এবং নাইভ টি সেলের কিছু মলিকিউলের উপর ডিপেন্ড করে। এই কো স্টিমুলেশন যদি না হয়, তাহলে নাইভ ফার্দার ডেভেলপমেন্ট হতে পারে না, তো সেলুলার এনার্জি হয়ে সেল ডেথ হয়ে যায়। এছাড়াও থার্ড সিগন্যাল কিছু কিছু লাগে, যেটিকে বলা হয় হচ্ছে সাইটোকাইন সিগন্যালিং। তো নাইভ টি সেলস যখন অ্যাক্টিভেটেড হয়, তখন তারা IL-2 সিক্রিট করতে শুরু করে। তো IL-2 হচ্ছে টি সেল গ্রোথ ফ্যাক্টর। তো IL-2 যদি সিক্রিট করে, সেই IL-2 CD8 টি সেলস কে আরো বেশি গ্রোথ করতে সাহায্য করে। এছাড়াও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আরো কিছু কিছু সাইটোকাইন সিক্রিট করে, যেমন IL-12।
তো সেই সাইটোকাইন গুলি টি হেল্পার ডিফারেন্সিয়েশন মানে নাইভ টি সেলস যে হেল্পার টি সেলস কোন দিকে যাবে, টি হেল্পার 1, টি হেল্পার 2, TH17 বা রেগুলেটরি টি সেল পাথওয়ের দিকে যাবে, সেইটি ডিপেন্ড করে। তো টি সেল সিগন্যালিং এর জন্য এই তিনটি সিগন্যালই খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা বলবো যে কো স্টিমুলেশন। তো কো স্টিমুলেশন ডেনড্রাইটিক সেলসে কিছু কিছু মলিকিউল আছে যেমন CD8 বা CD86, সেইগুলি টি সেলসে কিছু কিছু মলিকিউলস আছে যেমন CD8 এর সঙ্গে বাইন্ড করে, তো এটি সেকেন্ড সিগন্যালকে দেয়। আবার কো স্টিমুলেশনের মতো নেগেটিভ কো স্টিমুলেশনও আছে, যেমন CTLA4 বা PD1 আছে হচ্ছে টি লিম্ফোসাইটসে, আর CD80 PD লাইগ্যান্ড 1 আছে হচ্ছে ডেনড্রাইটিক সেলে। এই পাথওয়েতে যদি অ্যাক্টিভেশন হয় তাহলে নেগেটিভ কো স্টিমুলেশন হয়, তাহলে টি সেল আর ফার্দার প্রলিফারেট করে না। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে আমরা অ্যাবাটাসেপ্ট বলে একটা মলিকিউল রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, বহু রিউমাটোলজিক্যাল অসুখে ব্যবহার করি। তো অ্যাবাটাসেপ্ট এই CD80 মলিকিউলকে ব্লক করে দেয়, ইভেন বিটালাসেপ্ট এই CD80 মলিকিউলকে ব্লক করে দেয়, যার ফলে কো স্টিমুলেশন বা সেকেন্ড সিগন্যাল হয় না, যার ফলে টি সেল ফার্দার অ্যাক্টিভেশন হয় না, যার ফলে ফার্দার অটোইমিউন ডিজিজ যেখানে কো স্টিমুলেশন ইম্পর্টেন্ট যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস সেইগুলি প্রিভেন্টেড হয়। এছাড়াও কিছু কিছু মলিকিউল আছে যেগুলো নেগেটিভ কো স্টিমুলেশনকে স্টিমুলেট করে, যার ফলে এগেন ফার্দার ডাউনস্ট্রিম টি সেল অ্যাক্টিভেশন হয় না। ক্যান্সারের ক্ষেত্রেও কিছু কিছু ইম্পর্টেন্ট রোল আছে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর, যেমন এই ইপিলুমাব ইপিলিমুমাব, এটা CTLA4 মলিকিউলটিকে অ্যাক্টিভেট করে, যার ফলে এই ধরনের মলিকিউলগুলি ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর আমরা আসবো যে ডিফারেন্সিয়েশন অফ টি সেল। তো আপনারা শুনলেন যে অ্যান্টিজেন টি সেল কে প্রেজেন্টেশন হচ্ছে আইদার উইথ MHC ক্লাস 1 or MHC ক্লাস 2। টি সেলস অ্যাক্টিভেটেড হচ্ছে নাইভ টি সেল থেকে এফেক্টর টি সেলস হচ্ছে, সেই এফেক্টর টি সেল আইদার সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেলের দিকে যাচ্ছে অথবা CD4 টি সেলের দিকে যাচ্ছে। তো ইনিশিয়ালি এফেক্টর টি সেলস প্রিডমিনেট করে, তারপর যখন সেই ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় তখন ধীরে ধীরে এফেক্টর টি সেলের সংখ্যা কমে আসে এবং মেমোরি টি সেলস প্রিডমিনেট করে। তো আপনারা অনেকেই এখনকার এই কোভিড এর সিচুয়েশনে এইটা শুনে থাকবেন। তো কোভিড যখন হচ্ছে বা অন্য যে কোনো ইনফেকশন যখন হচ্ছে, তো অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা বি লিম্ফোসাইট মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে, আবার টি সেল মেমোরিও প্রিডমিনেট করছে। তো কিছু কিছু ইনফেকশন যেমন আমরা যদি নিউমোককাল ভ্যাকসিনেশন কিনি সেখানে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা বি সেল মেমোরি ইম্পর্টেন্ট, কিন্তু কোভিড এর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে টি সেল মেমোরি খুব ইম্পর্টেন্ট। যে কোভিড ইনফেকশন যখন হচ্ছে এফেক্টর টি সেলস প্রিডমিনেট করছে, ইনফেকশন কন্ট্রোল হয়ে যাবার পর মেমোরি টি সেলস প্রিডমিনেট করছে, যেটি ফার্দার ইনফেকশনকে হয়তো প্রিভেন্ট করতে পারে। তো এবার CD8 টি সেলস কি করে অ্যাক্ট করে। তো CD8 টি সেলস মূলত সেলগুলিকে যে ভাইরাল সেলসগুলি বা ক্যান্সার সেলগুলি সেগুলোর অ্যাপোপ্টোসিস করে। এটি ফ্যাস লাইগ্যান্ড মিডিয়েটেড অ্যাপোপ্টোসিস বা পারফোরিন গ্র্যানিজাইম মিডিয়েটেড সাইটোলাইসিস করে, অথবা CD8 টি সেলস কিছু কিছু সাইটোলাইটিক সাইটোকাইনস সিক্রিট করে, যেমন হচ্ছে TNF বা লিম্ফোটক্সিন। এই সাইটোকাইনের মাধ্যমে আবার সেলসগুলিকে অ্যাপোপ্টোসিস করে দিতে পারে। হেল্পার টি সেলস বা CD4 টি সেলস কিভাবে কাজ করে। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল MHC ক্লাস 2 এর সঙ্গে মিলে নাইভ টি সেল কে কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। নাইভ টি সেল যখন অ্যাক্টিভেটেড হয় তখন এতে কিছু কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আছে, সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলি অ্যাক্টিভেটেড হয় যেগুলি কিনা ফার্দার সাইটোকাইন সিক্রিশনে হেল্প করে। আবার এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসও কিছু কিছু অন্য সাইটোকাইন সিক্রিট করে, যেগুলিকে বলা হয় পোলারাইজিং সাইটোকাইনস, যেগুলি ঠিক করে যে এই নাইভ টি সেলস কোন দিকে যাবে, যে TH1, TH2, TH17 এই দিকের পাথওয়েতে। তো এইখানে দেখুন যে এটি হচ্ছে নাইভ টি সেল। তো নাইভ টি সেল যদি এটা IL-12, IFN গামা, IL-18 এই সাইটোকাইনগুলি সেই জায়গায় থাকে তাহলে এটা TH1 পাথওয়েতে যায়। যদি আপনার IL-4 থাকে সেই জায়গায় তাহলে এটা TH2 পাথওয়ের দিকে যায়। যদি IL-6 বা IL-23 TGF বিটা থাকে এই জায়গাতে তাহলে এটা TH17 এর দিকে যায়।
যদি IL-2 আর TGF বিটা থাকে তাহলে এটা টি রেগুলেটরি টি সেল পাথওয়েতে যায়। তো এই যে সাইটোকাইন এইগুলিকে বলা হয় পোলারাইজিং সাইটোকাইন, এবং এইগুলি সিক্রিট করে হচ্ছে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে অ্যান্টিজেন অ্যাকচুয়ালি ঠিক করে দিচ্ছে যে কোন সাইটোকাইন মিডিয়েটেড পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে, TH1 না TH2 না TH17। তো ফার্দার যখন অ্যাক্টিভেটেড হচ্ছে এইখানে কিছু কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হচ্ছে, যেমন TH1 এ টি-বেট, আবার টি রেগুলেটরি টি সেলে FOXP3 অ্যাক্টিভেটেড হচ্ছে, TH17 এ সেলসে ROR গামা টি অ্যাক্টিভেটেড হচ্ছে, TH2 তে GATA3 অ্যাক্টিভেটেড হচ্ছে। তো এরপর এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলি ফার্দার ডাউনস্ট্রিম সাইটোকাইন সিক্রিট করতে হেল্প করে। তো এই সাইটোকাইনগুলি কি, যে TH1 পাথওয়েতে IFN গামা, TNF, TH2 পাথওয়েতে IL-4, IL-5, IL-13, TH17 পাথওয়েতে IL-17, IL-22, আর TH রেগুলেটরি টি সেল পাথওয়েতে ইম্পর্টেন্ট হচ্ছে IL-10 বা TGF বিটা। তো TH1 পাথওয়ে মেনলি ইন্ট্রাসেলুলার ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস বা হচ্ছে যে ক্যান্সার ইমিউনিটিতে ইম্পর্টেন্ট। TH2 পাথওয়ে হচ্ছে হেলমিনথিং ইনফেকশন, অ্যালার্জিক ইনফেকশন এ ইম্পর্টেন্ট, এগুলি ইওসিনোফিলকে অ্যাক্টিভেট করে, বিভিন্ন অ্যালার্জিক ডিজিজে TH2 পাথওয়ে ইম্পর্টেন্ট। TH17 পাথওয়ে হচ্ছে এক্সট্রাসেলুলার আরো অন্যান্য প্যাথোজেন, যেমন মেইনলি ফাঙ্গাল ইনফেকশনস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনস এর জন্য ইম্পর্টেন্ট। আর রেগুলেটরি টি সেলের কাজ হচ্ছে যে এটা হচ্ছে ইনফ্লামেশনকে রেগুলেট করে, মানে এই যে TH1, TH2 বা TH17 পাথওয়ে প্রো ইনফ্লামেটরি দিকে কাজ করে, আর রেগুলেটরি টি সেল হচ্ছে এই পাথওয়েকে অপোজ করে, মানে এটা রেগুলেশন ইনফ্লামেশনকে রেগুলেট করে। তো রেগুলেটরি টি সেল কিভাবে ইনফ্লামেশনকে রেগুলেট করে? তো নাম্বার 1 হচ্ছে আপনারা শুনেছেন যে IL-2 হচ্ছে টি সেল গ্রোথ ফ্যাক্টর। তো রেগুলেটরি টি সেল IL-2 মানে টি সেলের সঙ্গে IL-2 এর জন্য কম্পিট করে। তো IL-2 এই সেলগুলি যদি নিয়ে নেয় তাহলে টি সেলের গ্রোথ হয় না, তাহলে ফার্দার ইনফ্লামেটরি পাথওয়েজ কমে যায়। দ্বিতীয়ত এটি টি সেলকে বিভিন্ন ইনহিবিটরি সাইটোকাইন সিক্রিট করে টি সেলকে ইনঅ্যাক্টিভেট করে, যেমন TGF বিটা। থার্ডলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকেও এগুলি ইনহিবিট করে, এন্ড ফোর্থলি টি সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটিকেও ইনহিবিট করে। তো এই যে একটি টি সেল TH1 পাথওয়েতে যাবে না TH17 পাথওয়েতে যাবে, এগুলো কিন্তু ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নয়। মানে একটি সেল যদি TH1 পাথওয়েতে যায়ও, সেটি অন্য সেই জায়গায় যদি অন্য সাইটোকাইন মিলিউ চেঞ্জ হয়ে যায়, তাহলে তারা ডিফারেন্ট সেলে কনভার্ট হয়ে যেতে পারে, যেমন TH1 সেলও কিন্তু TH17 সেলে কনভার্টেড হয়ে যেতে পারে। তো এটিকে বলা হয় প্লাস্টিসিটি অফ টি সেলস। এছাড়াও অন্যান্য কি কি ধরনের টি সেলস আছে আমরা শুনেছি আলফা বিটা টি সেল সম্বন্ধে। এছাড়াও আছে হচ্ছে এনকে সেল, যেটি কিনা ইনেট ইমিউনিটিতে ইম্পর্টেন্ট, গামা ডেল্টা টি সেল আর এনকে টি সেল। তো এনকে সেল, এনকে টি সেল আর গামা ডেল্টা টি সেল হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যান্ড ইনেট ইমিউনিটির মাঝামাঝি দাঁড়িয়ে আছে। তো এনকে সেল কিভাবে ডেভেলপমেন্ট হয়? তো এনকে টি সেল প্রিকারসর আমরা আগেই দেখেছি, সেখান থেকে IL-15 মিডিয়েটেড পাথওয়েতে আসা হচ্ছে প্রো এনকে সেল, ইম্যাচিওর এনকে সেল, তারপরে ম্যাচিওর এনকে সেলে। তো এনকে সেল কিভাবে কাজ করে? তো প্রথম কাজগুলি সাইটোলাইসিসের মাধ্যমে, যেমন আমরা CD8 টি সেলসে দেখেছি যে ফাস্ট লাইগ্যান্ড মিডিয়েটেড অ্যাপোপ্টোসিস বা পারফোরিন গ্র্যানিজাইম মিডিয়েটেড পাথওয়েতে অ্যাপোপ্টোসিস। দ্বিতীয়ত এটি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটিকে অ্যাক্টিভেট করে। এটি কি না যে বিভিন্ন অ্যান্টিবডি যে সেলটিকে কোট করে নেয় এবং সেই অ্যান্টিবডি তারপরে অ্যান্টিবডি কোটেড সেলকে ম্যাক্রোফাজ এনগালফ করে, কারণ ম্যাক্রোফাজের মধ্যে FC গামা রিসেপ্টর আছে। তো এটিকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি। এছাড়াও এনকে সেলও ডিফারেন্ট প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ করতে পারে। তো এনকে সেল কিভাবে কাজ করে? এনকে সেলের মধ্যে স্টিমুলেটরি রিসেপ্টরও আছে, আবার ইনহিবিটরি রিসেপ্টরও আছে। তো ইনহিবিটরি রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয় যদি নর্মাল সেল ক্লাস 1 MHC মলিকিউলকে এক্সপ্রেস করে। তো এনকে সেলস সবসময় সার্কুলেশনে ঘুরতে থাকে এবং বিভিন্ন তার সামনাসামনি যে সেলস গুলি টাচে আসে সেইগুলিকে দেখতে থাকে যে যে কোনটার স্টিমুলেটরি রিসেপ্টর অ্যাক্টিভেটেড হচ্ছে না, ইনহিবিটরি রিসেপ্টর অ্যাক্টিভেটেড হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে যদি ইনহিবিটরি রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয় মেইনলি,
তাহলে এই স্টিমুলেশন আর ইনহিবিশন ব্যালেন্স হয়ে যায়, তো তখন এনকে সেল নর্মাল সেলসকে কোনো রকমের সাইটোলাইসিস করে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্যান্সার বা বিভিন্ন ভাইরাল ইনফেকশনসে যে এমএসসি ক্লাস 1 ডাউন রেগুলেশন হয়ে যায়, তো তখন এই ইনহিবিটরি সিগন্যাল থাকে না, অনলি স্টিমুলেটরি সিগন্যাল থাকে। তো তখন কি করে এনকে সেলস যে টার্গেট সেলকে সাইটোলাইসিস করে দেয়, মানে মেরে দেয়। অথবা দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি এমএসসি ক্লাস 1 এক্সপ্রেসড হয়, কিন্তু অ্যাক্টিভেটরি সিগন্যালটা এতই বেশি থাকে যে অ্যাক্টিভেশনটা ইনহিবিশনের থেকে বেশি হয়ে যায়, তো তখনও এনকে সেল কিন্তু টার্গেট সেলসকে মেরে দিতে পারে। তো এটিকে অ্যাক্টিভেশন যখন বেশি হয়ে যায় এটিকে বলে ইনডিউস সেলফ রেকগনিশন, আর যদি এমএসসি ক্লাস 1 ডাউন রেগুলেটেড হয় সেটিকে বলে মিসিং সেলফ রেকগনিশন। এছাড়াও এনকে সেল বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করে, যেমন আইএফএন গামা, টিএনএফ আলফা, জিএমসিএসএফ, এই ধরনের সাইটোকাইন রিলিজ করছে। তো এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস কি? তো ধরুন একটি ভাইরাল ইনফেকশন হলো, এনকে সেল অ্যাক্টিভেটেড হলো, তো ভাইরাল ইনফেকশন ক্লিয়ার হয়ে যাওয়ার পর এনকে সেল যে অ্যাক্টিভেটেড স্টেট এটিকে কন্ট্রোল করার দরকার। তো ইনহিবিটরি রিসেপ্টরসকে অ্যাক্টিভেট করিয়ে এই এনকে সেলকে তখন কন্ট্রোল করা হয়। এই ইনহিবিটরি রিসেপ্টরস যদি অ্যাক্টিভেটেড না হয় তখন আনকন্ট্রোল এনকে সেল অ্যাক্টিভিটি হচ্ছে, এবং এনকে সেল নর্মাল যে সেলস গুলি আছে সেগুলিকেও কিল করতে থাকে এবং ম্যাক্রোফাজকেও অ্যাক্টিভেট করতে থাকে, কারণ এনকে সেল আইএফএন গামা কে করে এবং আইএফএন গামা ম্যাক্রোফাজ কে অ্যাক্টিভেট করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো এটিকে আমরা বলি ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন সিনড্রোম। তো আনরেগুলেটেড এনকে সেল অ্যাক্টিভিটি ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করছে, আর ম্যাক্রোফাজ ফার্দার সাইটোকাইন সিক্রিট করছে। তো এটি বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে যেমন ডেঙ্গু, টাইফয়েড এইসবের ক্ষেত্রে হতে পারে, অথবা অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে সিস্টেমিক অনসেট জেআইএ, অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ, এই ধরনের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও এনকে সেলসের টিউমার ইমিউনো সার্ভিলেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো টিউমার সেলস এনকে সেল টিউমার সেলসকে রেকগনিশন করছে, টিউমার অ্যান্টিজেন এবং রেকগনাইজ করে এগুলি বি সেল টি সেলকে অ্যাক্টিভেট করছে, এবং টি সেলগুলি ফার্দার সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেল দুটোই অ্যাক্টিভেট হচ্ছে। সাইটোটক্সিক টি সেল তখন টিউমার সেলসগুলিকে লাইজ করে দিচ্ছে। এনকে টি সেল অনেক লের হচ্ছে এনকে সেল এবং টি সেল এই দুটির মাঝামাঝি দুটোরই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে। তো এনকে টি সেলের আলফা বিটা চেন কিছুটা আছে, এবং এইগুলি ক্লাসিক যে এমএসসি ক্লাস 1 মলিকিউলের সঙ্গে যে অ্যান্টিজেন আছে তাকে রেকগনাইজ করে না, অন্যভাবে অন্য অ্যান্টিজেন অন্য ভাবে রেকগনাইজ করে। আর এনকে সেলের ফার্দার ডিফারেন্সিয়েশনের দরকার হয় না, যেমন টি সেলের ফার্দার ডিফারেন্সিয়েশনের দরকার হয়। নাইভ টি সেল থেকে অন্যান্য ডিফারেন্সিয়েশন হলে তখনই তারা অ্যাক্টিভেটেড হয়। এবং এনকে টি সেলের এফেক্টের ফাংশন কি, যে এগুলি সাইটোলাইটিক পাথওয়েতেও কাজ করতে পারে, যেমন পারফোরিন, গ্র্যানিজাইম, প্যাস, ফাস্ট লাইগ্যান্ড, আবার এগুলি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনসও সিক্রিট করে। এরপর গামা ডেল্টা টি সেলস। তো গামা ডেল্টা টি সেলস হিউম্যান পপুলেশনে কিছু কম পরিমাণে থাকে, ফিটাল লাইফে অনেক বেশি থাকে কিন্তু অ্যাডাল্ট লাইফে কম পরিমাণে থাকে। তো এগুলি মূলত হচ্ছে ইনেট ইমিউনিটিতে জরুরি। 0.5 to 5% টি সেলসই হচ্ছে গামা ডেল্টা টি সেল, যেখানে আলফা বিটা টি সেলস হচ্ছে 95 to 99%। এগুলি থাকে হচ্ছে এপিথেলিয়াল লেয়ার্স ইন স্কিন এন্ড মিউকোজা, মানে মিউকোজাল ইমিউনিটিতে গামা ডেল্টা টি সেল, স্পেশালি গাট মিউকোজা ক্ষেত্রে গামা ডেল্টা টি সেল ভীষণ ইম্পর্টেন্ট। whereas আলফা বিটা টি সেল থাকে প্রাইমারি এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানসে। আর এদের টি সেল রিসেপ্টরও হচ্ছে গামা ডেল্টা, যেখানে আলফা বিটার হচ্ছে আলফা বিটা। টি সেল রিসেপ্টরের যে ডাইভার্সিটি এখানে অনেকটাই লিমিটেড, যেখানে আলফা বিটা টি সেলসে অনেকটা আছে। এদের অ্যাক্টিভেশনের জন্য কো স্টিমুলেশন লাগে না। তো গামা ডেল্টা টি সেলস এর কাজ কি? তো এটি টার্গেট সেল সাইটোলাইসিস করাতে পারে CD8 সেলস বা এনকে সেলের মতো ফাস্ট লাইগ্যান্ড অর পারফোরিন গ্র্যানিজাইম মিডিয়েটেড পাথওয়েতে, অথবা সাইটোটক্সিক সাইটোকাইন সিক্রিট করে, অথবা এটি ডিফারেন্ট আদার সাইটোকাইন সিক্রিট করে যেগুলি কিনা অন্যান্য টি সেলসকে বা ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, এনকে সেল, CD8 সেলস বা ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে। তো এর সঙ্গেই আমি আমার টকটি শেষ করছি।